আমার কাব্য তুমি প্রয়াসী অন্তিম পর্ব। ওদের ঘোরাঘুরি হলে নৌকা ওদের পাড়ে দিয়ে যায়। পাড়ে এসে আকাশ বলে, চলো আজ ডিনার বাইরে করে যাই। রাজশাহীর কালাই রুটি আর হাঁসের মাংস, এটা বিখ্যাত। কালাই রুটি কি? ছায়ার এমন প্রশ্নে আকাশ উত্তর দেয়, মাসকলাইয়ের ডাল আর আতপ চাল দিয়ে বানানো হয়। একটু শক্ত, কিন্তু বাংলাদেশে ট্র্যাডিশনাল ফুড। ও আচ্ছা, তাহলে ট্রাই করাই যায়, ট্র্যাডিশনাল যেহেতু। ঠিক আছে, তাহলে চলুন, আপনারা গাড়িতে উঠুন। আপনি গাড়ি নিয়ে এলেন কখন? যখন আপনি ঘর থেকে বিনা গাড়ি নিয়ে বেরোলেন তখন। বাহ, কি সুন্দর উত্তর। নির্ঝর, ছায়া, চল। তিন্নির কথা শুনে সবাই ওরা গাড়িতে ওঠে। আকাশ গাড়িতে গিয়েও রাহির খেয়াল রাখে। নির্ঝর এসব দেখে বেশ শান্তি পায়। তবে হয়তো তার বাবাহারা মেয়েটা এবার বাবা পাবে। যদিও নির্ঝর কখনোই রাহিকে বাবার অভাব বুঝতে দিত না, কিন্তু তারপরেও সবসময় রাহির সঙ্গে সে থাকতেও পারত না। হয়তো কাজের জন্য, নয়তো অন্য কোনো কারণে তাদের আলাদা আলাদা থাকতে হতো। একজন বাবার সাথে থাকা, সন্তানকে সেই ভালোবাসা দেওয়া যা সন্তানের প্রাপ্য, এইসব আকাশ হয়তো পারবে করতে। নির্ঝর একটু হলেও মানুষ চিনতে শিখেছে। তার অভিজ্ঞতা তাকে বলছে ছেলেটা তার বোনকে ভীষণ ভালোবাসে। দেখতে দেখতে এরা পৌঁছে যায় একটা দোকানের সামনে। সেখানে কালাই রুটি আর হাঁসের মাংস বিক্রি করছে একজন মহিলা। সবাই মিলে সেখান থেকে খাবার খায়, তবে ছায়া বেশি একটা পছন্দ হয়নি। তাই নির্ঝর সবার জন্য হাঁসের মাংস পার্সেল করে দেয়। বাড়িতে গিয়ে গরম ভাত দিয়ে খাওয়া যাবে। তাহলে নির্ঝর, এখন আমি আসি। কেন আকাশ চাচু, তুমি আমাদের সাথে আমাদের বাড়িতে চলো না, অনেক মজা হবে। ও নির্ঝর, বলো না তুমি। আকাশ রাহির এমন আবদার শুনে রাহির বরাবর হাঁটু গেড়ে বসে। আজ আকাশ চাচুর কাজ আছে, তবে আমি কথা দিচ্ছি অবশ্যই কাল তোমার সাথে আমি দেখা করতে আসব। সত্যি? হ্যাঁ, 3 সত্যি। প্রমিস করো। রাহি, প্রমিস। আই লাভ ইউ। আই লাভ ইউ টু লিটল প্রিন্সেস। আকাশ রাহির গালে চুমু খায় এবং রাহিকে আর ছায়াকে অনেক চকলেটও কিনে দেয়। ছায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, ভাইয়া, রাহি তো বাচ্চা, আমাকে কেন দিচ্ছেন? দেখো ছায়া, আমার মনে হয় না রাহি চৌধুরী বাড়িতে একা বাচ্চা, তুমিও তো একটা বাচ্চা। হ্যাঁ, এটা ঠিক বলেছেন আকাশ। আপনি জানেন রাহি আর ছায়া দুজন টিভিতে কার্টুন দেখে। তাহলে বোঝো কি বাচ্চা কাচ্চা নিয়ে আমি সংসার করি। নির্ঝরে তেলের ফোড়ন দেওয়া কথা শুনে ছায়া আর চোখে তাকায়। থাক থাক নির্ঝর, আমার বোনটা না হয় একটু বাচ্চা, তুমি এইভাবে বলো না। আমি তাহলে আসি ছায়া। রাহি, টাটা। টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আকাশ চলে যায়। নির্ঝরও তাদের নিয়ে কোয়ার্টারে ফিরে আসে। কোয়ার্টারে এসে ছায়া জামা বদলে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে নির্ঝর অলরেডি ভাত বসিয়ে দিয়েছে রাইস কুকারে। ছায়ার মনে ভালো লাগার জোয়ার বয়ে যায়। তার স্বামী কত খেয়াল রাখে তার। ছায়ার কষ্ট হয়ে যাবে বলে নিজেই খাবার চড়িয়ে দিচ্ছে। ছায়া বাইরে থেকে আনা মাংসটা গরম করে, তারপর ভাত গুছিয়ে সবাইকে ডাকে। সবাই ডিনার করে নেয় একসাথে। এরপর যে যার রুমে চলে যায়। রুমে আসতে নির্ঝরের একটা ফোন আসে। ছায়া একটু গরম গরম ঠেকছে, তাই সে একটা গেঞ্জি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে দেখে প্লাজোই আনা হয়নি। ছায়া নির্ঝরকে ডাকবে, কিন্তু সে তো কথা বলছিল যদি কোনো কাজ হয়, তাই উপায় না পেয়ে ওয়াশরুমের দরজা ঠেলে নিজেই রুমের দিকে উঁকি দেয়। দেখতে পায় নির্ঝর নেই। গেঞ্জিটা বড় হওয়ায় ছায়ার হাঁটুর ওপর পর্যন্ত পড়ে। ছায়া গুটি গুটি পায়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। এরপর কাবার থেকে প্লাজো বার করে যখনই পেছন ফিরবে তখনই কোনো শক্ত বলিষ্ঠ বুকে ধাক্কা খায়। ছায়া সামনে তাকিয়ে নির্ঝরকে দেখে তার হৃৎপিণ্ডের গতি বেড়ে যায়। নির্ঝরের বেহায়া চোখ তার স্ত্রীকে এইভাবে নিচ থেকে ওপর পর্যন্ত ঘুরতে ব্যস্ত। ছায়া বেরিয়ে আসতে গেলে নির্ঝর ছায়াকে 2 হাতে কাবার্ডের সঙ্গে আটকে দেয়। ছায়া এবার চুপ হয়ে যায়। নির্ঝর ছায়ার কানের কাছে মুখ নিয়ে বলে, এভাবে প্রতিদিন সারপ্রাইজ দিতে পারো জান, এতে কোনো ক্ষতি নেই। ছায়া লজ্জায় লাল হয়ে গেছে। দেখুন, আমি প্লাজোটা ভুলে গেছিলাম। আর
আপনি তো ব্যালকনিতে ছিলেন, এত দ্রুত কিভাবে এলেন? ভাগ্যিস দ্রুত এসেছি, না হলে এত সুন্দর দৃশ্যটা দেখা হতো না যে। নির্ঝরের হাত ছায়ার উন্মুক্ত পায়ে নিচ হতে উপরে উঠে আসে। নির্ঝরের স্পর্শ পেয়ে ছায়ার নিঃশ্বাস ঘন হয়ে আসে। নির্ঝরের হাত ছায়ার অনাকাঙ্ক্ষিত স্থানে পড়তেই ছায়া নির্ঝরের শার্ট খামচে ধরে। নির্ঝর ঠোঁট কামড়ে হাসে। তার মাথায় এখন দুষ্ট বুদ্ধি। বউকে তার জ্বালাতে মন চায়, তাই সে ইচ্ছা করেই ছায়ার এখানে ওখানে গভীরভাবে স্পর্শ করা শুরু করে। ছায়া পা দুটো জমে আসছে, মাটিতে দাঁড়িয়ে থাকার মতো অবস্থা তার নেই। নির্ঝর ছায়াকে এমন করুণ অবস্থায় দেখে বেশ মজা পাচ্ছে। ছায়া নির্ঝরের শার্ট খামচে ধরে বলে, কি করছেন? ছাড়ুন। হুম, ছাড়াছাড়ি নেই। কথাটা বলে নির্ঝর এক টানে ছায়ার পরনের গেঞ্জিটা খুলে ফেলে। ছায়া লজ্জায় নির্ঝরের বুকে নিজেকে লুকানোর চেষ্টা করে। জান, তুমি আমার থেকে লুকোবে, তাও আমার বুকে? ছায়া লজ্জায় কিছু বলছে না। নির্ঝর ছায়াকে পাজা কোলে তুলে বিছানায় নিয়ে আসে। ছায়ার ঠোঁট জোড়া দখল করতে ছায়া নিজের দুটো হাত নির্ঝরের ঘাড়ে পেঁচিয়ে নেয়। নির্ঝরের হাত ছায়ার পুরো শরীরে বিচরণ করতে ব্যস্ত, আর ছায়া ব্যস্ত স্বামীর স্পর্শে নিজেকে মিশিয়ে নিতে। রাতের গভীরতা বাড়ছে, শীতও পড়েছে। ছায়া বাচ্চাদের মতো নির্ঝরের বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে। কিছুক্ষণ আগেই নির্ঝর ছায়াকে ছেড়েছে। ছায়া সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল। নির্ঝরের চোখে কেন জানি না ঘুম নেই। ছায়ার শরীরে কোনো কাপড় নেই, তবে নির্ঝর প্রতিবার ওকে পরিয়ে দিল, এবার পরায়নি, যার কারণে ছায়ার শরীরে কাপড় নেই। ছায়া ঘুমের মাঝে একটু নড়ে চড়ে ওঠে, যার ফলে ওর বুকের বাঁ দিকটা আলগা হয়ে যায়। নির্ঝর তা দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। ঘুমন্ত ছায়ার আবেশে আবার ডুব দেয়। নিজের ভেতরের কিছু পরিবর্তন লক্ষ্য করে ছায়া নড়ে চড়ে চোখ খুলে নিজের ওপর নির্ঝরকে দেখে বলে, প্লিজ ঘুমাবো। আমার ঘুম আসা না পর্যন্ত তোমারও ঘুম হবে না জান। এমন করেন কেন? আহ, সব সময় এমন করেন। তোমাকে দেখলে আমি ঠিক থাকতে পারি না। ঘুমাবো। আর একটু যান, এরপর ঘুমিয়ে যেও। এইভাবেই রাত কাটে ওদের, ভালোবাসায় পূর্ণ রাত। পরদিন সকালে উঠে নির্ঝর সব কাজ করে, ব্রেকফাস্ট বানিয়ে সবটা গুছিয়ে নেয়। ছায়া ঘুম তখনও। তবে ছায়া একা একা কাজ করবে এটা চিন্তা করে তিন্নি ঘুম থেকে উঠে নিচে এসেছে। তিন্নি চুলে ক্লিপ দিতে দিতে রান্নাঘরে এসে দেখে তার ভাই রান্না করছে। দৃশ্য দেখে তিন্নি অবাক। মৃদু হেসে তিন্নি বলে, কিরে ভাই, ছায়া কোথায়? আপু, কখন উঠলি? এই তো কেবল। ভাবলাম ছায়া একা কেন কাজ করবে, ওকে একটু সাহায্য করি, কিন্তু এখানে তো দেখছি আমার প্রয়োজনই নেই। আসলে রাতে একটু লেট হয়ে গেছিল ওর ঘুমোতে, তাই ভাবলাম। ওর নাকি শুধু? ওর যদি ঘুমাতে লেট হয়, তোরও হয়েছে। আপু, আমি তোর ছোট ভাই। তো কি হয়েছে? কথাটা বলে তিন্নি একটু শব্দ করে হেসে দেয়। থাম আপু, যা ভাই, দেরি হয়ে গেছে, তুই রেডি হয়ে নে, বাকিটা আমি করে ফেলছি। হয়ে গেছে আপু। যা ভাই, হয়ে গেছে, আমিও দেখছি, যা তুই। তিন্নির জোরাজুরিতে নির্ঝর উপরে চলে যায়। তিন্নি এদিকে সব কাজ সামলে নেয়। বেশি কাজ ছিল না, সবই নির্ঝর করে ফেলেছে। তিন্নির ভালো লাগে। পুরুষকে তো এমনই হতে হয়। পুরুষ এমন না হলে মানায় না যে। বড্ড বেমানান লাগে। নিজের কপালে যা ছিল অন্তত তার ভাইরা কেউ তেমন না, এটাই শান্তি। রুমে এসে নির্ঝর দেখে ছায়া বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। নির্ঝর গিয়ে ছায়ার কানের কাছে ফিসফিস করে ডাকে, জান, ওঠো জান, সকাল হয়েছে। কটা বাজে? 9টা। ছায়া লাফিয়ে ওঠে, আল্লাহ, 9টা বাজে? আপনি 9টা 30-এ বের হয়ে যাবেন। আল্লাহ, রান্না করা হয়নি। তিন্নি আপু, রাহি কি খাবে? ছায়া তাড়াতাড়ি উঠতে গিয়ে কোমরে ব্যথা অনুভব করে। উফ, আপনি একটা রাক্ষস। নির্ঝর হেসে ছায়ার ঘাড়ে মুখ গুজে, ছাড়ুন, আমার কাজ আছে। খাবেন না? সব ব্যবস্থা হয়ে গেছে যান, এত তাড়াহুড়ো করো না, আমি সব রান্না করে রেখেছি, দুপুরেরটাও। এখন শুধু রেস্ট করবা। কাজের মহিলা আসলে ওনাকে দিয়ে সব কাজ করে রেখো। কখন উঠেছেন? অনেকক্ষণ আগে। আমাকে ডাকতে পারতেন না? এখন
পাততে হবে না, যাও ফ্রেশ হয়ে এসো। ছায়া নির্ঝরের মুখের দিকে তাকায়। কি কপাল নিয়ে সে এমন মেজর স্বামী পেয়েছে, এত কেয়ার করে, এত খেয়াল রাখে, এত সুন্দর কেন সে। ছায়া হেসে নির্ঝরের গালে চুমু খায়। নির্ঝর একটু অবাক হয়ে যায়। এই সব কাজ তো সে করে, ছায়া নয়। কি ব্যাপার ম্যাডামের, মনে কি প্রেম প্রেম হাওয়া বইছে? হুম, এত সুন্দর একটা বর, তাকে একটা চুমু দিলে ক্ষতি কি বলেন? নির্ঝর হাসে। হ্যাঁ, তাই তো। তাহলে আমিও একটু। ছায়া নির্ঝরের কথা শেষ হওয়ার আগেই কখন তার হাতের নিচ দিয়ে ওয়াশরুমে চলে যায়। ঘটনা এত দ্রুত ঘটে, নির্ঝর কিছুই বুঝে উঠতে পারে না। তবে বুঝতে বুঝতে ছায়া ফুরুত। এটা কি হলো? ছায়া শব্দ করে হেসে দেয়। কিছুই না, নিচে যান, আসছি। এটা ঠিক না, রাতে সব দেখে নেব। হ্যাঁ, আমিও। ছায়া গিয়ে ফ্রেশ হয়ে নেয়, তারপর তড়িঘড়ি করে নিচে আসে। তিন্নি খাবার রাখছে টেবিলে, ছায়াও হাতে হাত দিয়ে কাজ করছে। সবাই মিলে খেয়ে নেয়। খাওয়া শেষে রাহি ঘুম থেকে ওঠে, তবে নির্ঝর বেরিয়ে যাবে তাই ছায়া নির্ঝরকে এগিয়ে দেয়। এরপর ছায়া ঘরে আসে। আপু, কর্নফ্লেক্স আছে, রাহি খাবে? উইথ মিল্ক। নতুন মামি। ওকে বেবি, উইথ মিল্কই দেওয়া হবে। আপনার ভাই কাল রাহির জন্য সব খাবার নিয়ে এসেছে। নির্ঝরটা না লাই দিয়ে দিয়ে মাথায় তুলছে। আমরা যা খাবো তাই খাবে। ইস, আমাদের একমাত্র মেয়েটাকে বকেন কেন? না, বকি না। তাই বলো নতুন মামি। আমি তো শুধু একটু খাই, আনহেলদি খাবার তো খেতেই দেয় না। রাহির এমন মিষ্টি মিষ্টি কথা শুনে ওরা দুজন হাসে। দুপুরের খাবার যেহেতু নির্ঝর রান্না করে গেছে, তাই ছায়ার আর কোনো কাজ নেই। সে তার রুমে গিয়ে নিজের মতো করে ঘর গুছিয়ে পড়তে বসে। রাহি টিভি দেখছে, তিন্নি তার পাশেই কাজ করছে। তাই ছায়া যেহেতু পরীক্ষা, তাই একটু লেখাপড়া করছে। ছায়ার পড়ার মাঝে নির্ঝরের ফোন আসে। ছায়া ফোন তোলে। হ্যালো, কি করছো জান? পড়ছিলাম। ও, কিন্তু এখন যে একটু কষ্ট করতে হবে। কি হয়েছে? আকাশ ভাই আসবে দুপুরে। ভাইয়া আপুকে ভীষণ ভালোবেসে ফেলেছে। আমি আমার বউকে যতটুকু ভালোবাসি তার থেকে বেশি নয়। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। হ্যাঁ, আমিও বুঝেছি। তা কি করতে হবে বলেন? বেশি কিছু না জান, তোমার ফ্রিজে দেশি যে মাংস আছে তা একটু রান্না করে ফেলো, আর মাছ, শাক আমি রান্না করেছিলাম ওগুলো গরম করে দিও। ঠিক আছে, সমস্যা নেই। একটু কষ্ট দিয়ে দিলাম। ভাইয়া অবশ্য বলেছিল যা আছে তাই খাবে, তোমাকে যেন কষ্ট না দিই। আরে কোনো সমস্যা নেই, এত চিন্তা করেন না। আমি যাচ্ছি নিচে। ঠিক আছে। ছায়া কল কেটে দেয়। তবে নিচে যাওয়ার আগে রাবেয়া বেগমের কল আসে। ছায়া নির্ঝরের সব ব্যবহার সম্পর্কে তার মাকে বলে। তার মা ভীষণ খুশি হয়। মারে, স্বামীর দিকে সব সময় খেয়াল করবি। ঠিক আছে মা। আর আমার নির্ঝর ছেলের মতো সব সময় তোর আমাদের কত খেয়াল রাখে, ওর জন্য সাজবি, এতে সম্পর্ক ভালো হয়। ঠিক আছে মা। রাবেয়া বেগম কল কেটে দেয়। ছায়া উঠে নিচে চলে আসে। নিচে আসতেই তিন্নি জিজ্ঞেস করে, কি হয়েছে ছায়া, তুমি না পড়তে গেলে? আরে আপু, আকাশ ভাই আসবে তো, একটু রান্না করতে হবে। ও, চলো আমি হেল্প করি। আমি একা পারবো, সমস্যা নেই। আরে না, চলো যাই। রাহিমা, বসে টিভি দেখো। ঠিক আছে? ঠিক আছে আম্মু। তিন্নি রাহির কপালে চুমু দিয়ে চলে আসে দুজন রান্নাঘরে। দুজনে মিলে আয়োজন করে। দুপুরে আকাশ আসে রাহি আর ছায়ার জন্য আইসক্রিম, চকলেট। এরপর তিন্নির পছন্দের মিষ্টি, এইসব নিয়ে। আরে ভাইয়া, এত কিছুর কি দরকার ছিল? আরে ছিল ছিল, সব দরকার ছিল। আকাশ মিষ্টিটা তিন্নির হাতে দেয়। ভার্সিটিতে পড়াকালীন এই মিষ্টি তোমার ভীষণ ফেভারিট ছিল। এখন কি হয়েছে জানি না, তবে সেই আন্দাজেই নিয়ে এসেছি। তিন্নিও একটু অবাকই হয়। সাথে তার মনে পড়ে আদনানের সব অবহেলার কথা। তিন্নি আকাশের দিকে তাকিয়েই থাকে। এর মাঝে রাহি দৌড়ে আকাশের কোলে উঠে যায়। চাচু, কেমন আছো? তিন্নি ধ্যান ফেরে সে চলে আসে রান্নাঘরে। এদিকে এই দৃশ্য দূরে দাঁড়িয়ে দেখছিল ছায়া আর নির্ঝর। রাহি গিয়ে রোম্যান্টিক মোমেন্টে 12টা বাজিয়ে দিল। দুজনেই ক্রিকেটে আউট হওয়ার মতো এক্সপ্রেশন দিল।
ইস, মেয়েটা আর সময় পেল না, পাজি আপনার মতো। হ্যাঁ, সব খারাপ আমার আর ভালো তোমার। আরে ভাইজান, এটাই জগতের নিয়ম, বুঝেন না কেন? ছায়ার কথাটা বলে হাসতে হাসতে ভেতরে চলে যায়। ছায়া খাবার বেড়ে দেয় সবাইকে। দুপুরে ছায়া যা রান্না করেছিল আর নির্ঝর যা রান্না করে রেখে গেছিল সব দিয়ে মোটামুটি একটা আয়োজন হয়ে যায়। আকাশ তিন্নির পাশে বসেছে, তবে রাহিকে ছায়া নিজের পাশে বসিয়েছে, নিজে হাতে খাইয়ে দিচ্ছে। আকাশ খাচ্ছে আর তিন্নির দিকে তাকিয়ে আছে। মেয়েটা একটা সালোয়ার স্যুট পরে আছে। তিনি সবসময় স্যুট সালোয়ার এইসবই পরে। ওকে দেখতে বেশ সুন্দর দেখায়। একটা বাচ্চা হয়ে গেছে তা দেখে বলা সম্ভব না হঠাৎ করে। ওর চুলগুলো এখনও সেই আগের মতোই আছে। আকাশ দেখছে, ওর মনের মাঝে সেই দৃশ্য যেদিন তিন্নিকে দেখেছিল। তিন্নির প্রেমে পড়া, একটু দেখতে পাওয়ার জন্য ভার্সিটিতে অপেক্ষা করা। আমরা সত্যি মানুষ হিসেবে অদ্ভুত। আমরা যারা চাই, যেভাবে চাই, খোদা সেভাবে আমাদের সেই ব্যক্তিকে উপহার দেয় না। সৃষ্টির সেরা জীব হয়েও মানুষের অন্তরের অভ্যন্তরের কষ্টটা বড্ড বেহায়া, মনটাকে তছনছ করে দিয়ে যায়। আচ্ছা, এমন কেন হয় না আমরা যা চাই তাই পেয়ে যাই? হতে কি পারে না প্রতিটা ভালোবাসার মানুষ শুধু একান্তই হোক? তুমি আমারই তো হতে পারতে। আকাশের ভাবনা ওর নামের মতোই আকাশ পাতাল। তবে তার ভাবনার মাঝে ছেদ ঘটে যখন রাহি কাশি দিয়ে ওঠে। কি হয়েছে বাবা, সমস্যা হচ্ছে? না, নতুন মামি পানি খাবো। এই নাও পানি। ছায়া রাহিকে পানি খাইয়ে দেয়। রাহি লক্ষ্মী মেয়ে, কখনো বিরক্ত করে না। সে খাবার শেষ করে, এরপর ছায়াও তার খাবার শেষ করে। সবার খাওয়া শেষ হলে ছায়া আর তিন্নি মিলে টেবিল পরিষ্কার করে ফেলে। নির্ঝর আর আকাশ খাওয়ার পর ড্রয়িং রুমে সোফায় বসে। তিন্নি রাহিকে ঘুম পাড়িয়ে নিচে চলে আসে। ছায়াও কাজ শেষ করে আসে, চারজনে বসে গল্প করে। আচ্ছা ভাই, তোদের কাজ নেই? তিন্নির এমন প্রশ্নে শুনে নির্ঝর একটু নড়ে চড়ে বসে। কেন আপু, আমাদের তাড়িয়ে দিচ্ছিস মনে হচ্ছে? ওই রকমটা না, আসলে এত প্রেশার, এত কাজ, এত অজুহাত দেখাস তুই, এই জন্য একটু অবাক হচ্ছি। আকাশ তখন তিন্নির কথা উত্তর দেয়, অনেক কাজ এখনো পেন্ডিং আছে, তবে আগের কাজটা সেরে নেওয়া ভালো, তাই না? আগের কাজ মানে? ও মা, তুমি দেখি কিছুই বোঝো না, সেই বোকাশোকায় তিন্নি রয়ে গেছো। তিন্নি অবাক হয়ে তাকিয়ে আছে। আপনি সব সময় এই রকম কেন বলেন? আমার এখন একটা মেয়ে আছে, যথেষ্ট বড় হয়েছি আমি। হা হা হা। নির্ঝর, দেখছো তিন্নি বড় হয়েছে, কিন্তু কিছুই বুঝে না। থামুন, আপনাদের কথার আগামাথা কিছুই বুঝলাম না আমি। তুমি থামো ছায়া। আপুর তো মেয়ে আছে, তোমার তো নেই, তাই তুমি কিছুই বুঝবে না। আল্লাহ, মেয়ে হওয়ার সাথে বুঝ আর না বুঝার কি সম্পর্ক? শোনো ছায়া, তিন্নি আপু এই মাত্র কি বলল? কি বলল ভাইয়া? বলল যে আমার একটা মেয়ে হয়েছে, আমি যথেষ্ট বড় হয়েছি। হ্যাঁ, তাই তো বলল। তা এখন তোমার তিন্নি আপুর ভাষ্যমতে একটা মেয়ে হয়েছে, তাই সে সব জানে, সব বুঝে। এখন সে তাও কিন্তু কিছুই বুঝে না। তুমি তো এখনো বাচ্চা, তোমার তো মেয়েও হয়নি, তাহলে তুমি কি বুঝবে বলো? আমার মাথা ঘোরাচ্ছে। ছায়ার কথা শুনে নির্ঝর ঢং করে বলে, জান, মাথা ঘুরিও না, তোমার কিছু হয়ে গেলে আমার কি হবে? ওমা, আপনি এমন ওভার অ্যাক্টিং করছেন কেন? এই ভাই, আমার বউ অসুস্থ, আমি ওকে নিয়ে উপরে যাই। ও মা, আমি তো অসুস্থ না। আকাশ ভাইয়া কন্টিনিউ। ও মা, কি কন্টিনিউ? আল্লাহ, আমার তো কিছুই হয়নি। তবে ছায়ার কোনো কথা না শুনেই নির্ঝর ওকে পাজা কোলে তুলে ওপরে নিয়ে আসে। দৃশ্য দেখে তিন্নি হা হয়ে অবাক হয়ে তাকিয়ে আছে, আর আকাশ হাসছে। এই, আপনি হাসছেন কেন? আমার মন চাইছে হাসতে। এই বাড়িতে হাসা মানা আছে নাকি? ও মা, তা হবে কেন? তাহলে বিষয়টা খুলে বলুন ম্যাডাম তিন্নি। আপনারা কী রকম অদ্ভুত ব্যবহার করছেন। মোটেই না। আকাশ তিন্নির সামনে এগিয়ে আসে, একটু
হাসো, তোমায় হাসলে অনেক সুন্দর লাগে। তিন্নির হৃৎস্পন্দন বেড়ে যায়, বুকের মাঝে কেমন উতাল পাতাল শুরু হয়েছে। আকাশ এত কাছে আসাটা তার কেমন লাগছে, কিন্তু সে এই বিষয়টা উপভোগ করছে। আকাশ তিন্নির আরেকটু কাছে এগিয়ে বলে, তুমি খুব মিষ্টি তিন্নি। কেন বলুন তো? অনেক দিনের জমানো কথা এটা তিন্নি, কিন্তু আমি কখনো মুখ ফুটে বলতে পারিনি। আফসোস, তখন যদি বলতাম তাহলে হয়তো তোমাকে হারাবার কষ্টটা পেতাম না। আজ আমরা দুজন হয়তো একই পথের পথিক হয়ে যেতাম। আমি সত্যিই অনেক কিছু বলতে চেয়েছি, কিন্তু পারিনি। জানো, কাউকে ভালোবাসলে বলে দিতে হয়, না হলে বড্ড দেরি হয়ে যায়। তিন্নির চোখে কষ্ট, একই কষ্ট আকাশের চোখে। তবে দুজনের চোখ দুজনের দিকে স্থির। অনেক দিনের পুরনো কথা দুজনের চোখ বলাবলি করছে। অনেক না জানা ব্যথা দুই চোখ শেয়ার করছে। ও, এই ব্যাপার? আগে বলবেন না? আগে বললে কি হতো? আগে বললে এমনিই চলে আসতাম। নির্ঝর ছায়ার চুল সরিয়ে সেখানে চুমু খেতে ব্যস্ত। ছায়ার শরীর হঠাৎই কেঁপে ওঠে। কি করছেন? ছাড়ুন। জান, তোমার ঘ্রাণ, আমি পাগল হয়ে যাই। পাগল হয়েন না এখন। কেন? ওই যে তিন্নি আপুর বিয়ে দেবেন না, তাই। নির্ঝর এক ভ্রু উঁচু করে ছায়ার দিকে তাকিয়ে আছে। ছায়া শব্দ করে হেসে দেয়। ছায়ারও শব্দ করে হাসি দেখে নির্ঝর এক ধ্যানে তাকিয়ে আছে বউয়ের দিকে। ও মা, মানুষ হাসলেও এত সুন্দর লাগে? এটা কি সত্যি এত সুন্দর, মায়াবী পরী, নাকি তার কল্পনা? ছায়া হাসি থামিয়ে নির্ঝরের চাহনির দিকে লক্ষ্য করে। কি দেখছেন? আপনাকে ম্যাডাম। তাই? হ্যাঁ। এর মাঝেই ছায়ার ফোন বেজে ওঠে। ছায়া দেখে তার শাশুড়ি কল করেছে। এই মা ফোন করছে। ছায়া ফোন তুলে ফোন লাউডে দেয়। মা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মা, তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। কি করছেন মা? আমি বসে আছি। তুমি কি করছো? এই আপনার ছেলে আর আকাশ ভাইয়া খেতে এসেছিল, ওদের খেতে দিলাম। খাওয়া শেষ করে রুমে এসে বসলাম। ও, আকাশ গিয়েছিল? হ্যাঁ। ছেলেটা ভালো, তাই না? হ্যাঁ। বলছিলাম মা, তিন্নি আপুর সঙ্গে বেশ মানায় বলুন। মানালে কি আর হবে বলো তো মা? সে একজন কর্নেল ছেলে। তিন্নি পাস্ট জেনে রাজি হবে না। ও মা, হবে রাজি। কি বলছো মা এগুলো? সত্যি বলছি। রাজি হয়ে বসে আছে, আপনি শুধু প্রস্তুত হন। আমার আপুর বিয়ে দেব। মিসেস চৌধুরী হাসেন। পাগল মেয়ে একটা। পাগল না মা, দেখবেন হবে। আমার কথা মিলিয়ে নিন। ঠিক আছে। বিকেলের সময় আকাশ প্ল্যান করছে ওদের নিয়ে ঘুরতে যাবে, তাই ওদের রেডি হতে পাঠিয়ে দুজন নিচে বসে গল্প করছে। সত্যি ভাইয়া, সময় কত দ্রুত চলে যায়, তাই না? হ্যাঁ, কত কিছু ঘটে গেল। তবে তোমার বোন কিন্তু একেবারে বদলায়নি। হ্যাঁ, তিন্নি আপু এখনও একটা খোলা বই, যে কেউ পড়তে পারে। আমার বোনটার জীবনের সুখই আমার শেষ চাওয়া। আকাশ নির্ঝরের ঘাড়ে হাত রেখে বলে, হবে নির্ঝর, সব হবে। আমার উপর ভরসা রাখো। আদনানের কথা মাথায় আসলে আমার মাথায় রক্ত উঠে যায়। ওর সাথে আমরা যা করেছি, আর জীবনে তো ফিরে আসা সম্ভব না সেখান থেকে, তাই না? হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছেন। দুজনের কথার মাঝেই ছায়া আর তিন্নি ওপর থেকে নামে। নির্ঝর সিঁড়ির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে যায়। লাল রঙের শাড়িটা, সাথে প্রিয়তমার ঠোঁটের লাল লিপস্টিক, চোখে লাইনার দেওয়া, অল্প সাজ, তবে গলার সোনার চেন, কানে ছোট দুল, হাতে চুড়িয়ার আংটি, চুলগুলো খোলা, মুক্ত বাতাসে উড়তে ব্যস্ত। কি অপূর্ব দেখাচ্ছে ওই নারীকে। নিজের চিন্তা ভাবনার কথা ভেবে নিজেই ঢোক গিলল নির্ঝর। তার সমস্যা হয়ে যাচ্ছে ছায়াকে এভাবে দেখে। মানুষ এত সুন্দর কিভাবে হয়? ছায়াকে না দেখলে ভাবা যেত না। তিন্নি দেখছে নির্ঝরকে হাঁ করে তাকিয়ে থাকতে। তিন্নিও শাড়ি পরেছে। তিন্নি নেমে এসে বলে, ভাই আর কত দেখবি, এবার হাঁটা বন্ধ কর, মাছি যাবে। নির্ঝর একটু উসখুস করে উঠে চোখ সরিয়ে নেয়। আকাশ শব্দ করে হেসে ফেলে, আর ছায়া বেচারি লজ্জা পেয়ে যায়। তিন্নি, রাহি আর আকাশকে নিয়ে বেরিয়ে আসে।
ওরা বেরিয়ে আসতেই নির্ঝর ছায়ার কানে কানে বলে, এভাবে পাগল বানিয়ে ফেলা কি ঠিক জান? আজ বাসায় আসি, তারপর তোমায় দেখে নেব। ছায়া নিজের জিভা বার করে নির্ঝরকে ভেঙচি কেটে বাইরে চলে আসে। মেয়েটা দিন দিন কেমন পাজি হয়ে যাচ্ছে দেখেছো? দাঁড়াও, আজ আসি বাড়িতে। নির্ঝর কাউকে ফোন করে, কিছু বলে। বুঝতে পেরেছ? জি স্যার। আমি বাড়িতে আসার আগেই সব কিছু রেডি রাখবে। ঠিক আছে। নির্ঝর ফোন কেটে একটা ডেভিল হাসি দেয়। ছায়া, রানী, আপনাকে আজকে কে বাঁচায়? নির্ঝর বেরিয়ে আসে। ওরা প্রথমে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে ছায়া আর নির্ঝর কাপল ফটো তোলে। নির্ঝর তেমন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভেট না। সে ওই দিনে কখনো কখনো কাজ থাকলে প্রোফাইলে যায়, আবার যায় না। তবে ছায়া আসার পর সেই সময়টুকুও ছায়ার জন্য তোলা ছিল। আসলে মানুষ যখন ভালোবাসে তখন সময়টুকুও ভালোবাসার মানুষের সঙ্গে কাটালে ভালো লাগে। ভালোবাসা হলো এক প্রকার সময়ের আদান প্রদান। যদি সত্যি ভালোবাসা হয় তবে উপহার হিসেবে প্রিয় মানুষের একটু সময়ই যথেষ্ট হয়। যদিও নির্ঝর প্রোফাইল কতদিন চেঞ্জ করে না। সেই কবে একটা কালো শার্ট পরে চোখে সানগ্লাসওয়ালা ছবি দেওয়া, সেটাই আছে এখনও। তবে আজ ছায়ার সঙ্গে ছবিটা অনেক সুন্দর দেখাচ্ছে, তাই সে ছবিটা প্রোফাইলে আপলোড দেয়। ছায়া ফোন হাতে বরের প্রোফাইলে তাদের ছবি দেখে আহ্লাদে গদগদ। দ্রুতই লাভ রিয়্যাক্ট দেয়। ওরা সেখানে বসে খাবার খায়। রাতের শহর বেশ সুন্দর দেখতে। রাতে রাজশাহীর লাইটগুলো অত্যন্ত সুন্দর। সাথে মোড়ে মোড়ে খাবারের দোকান, সব মিলিয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশ। ওরা রাতের শহরটা পায়ে হেঁটে ঘুরে দেখে। বেশ ভালো লাগে ওদের ঘুরতে। ছায়া নির্ঝরের হাত ধরে ঘুরে সব জায়গা। প্রিয় মানুষটার হাত ধরে ঘুরতে বের হওয়াটা অসম্ভব শান্তির অনুভব করায়। আকাশ রাহিকে এক হাতে ধরেছে, অন্য পাশে তিন্নিকে রেখেছে। ছায়া টুপ করে এই মুহূর্তটা তার ফোনে ক্যামেরাবন্দি করে নেয়। সেটা তার শাশুড়ি আর বোনকে পাঠায়। ওরাও ছবি দেখে শান্তি পায়। অনেকটা সময় ঘোরাঘুরি করার পর ওরা বাড়ি ফিরে আসে। এমন সময় আকাশ বলে, আজ রাহিকে আমার সঙ্গে আমার বাড়িতে নিয়ে যেতে চাই আমি। কিন্তু রাহি আমাকে ছাড়া থাকতে পারবে না। সমস্যা কি আম্মু? তুমিও চলো। রাহি, সরি আকাশ, আপনি চলে যান। রাহি বাচ্চা মেয়ে, কি বলতে কি বলে। তিন্নি, আমার বাড়িতে আমার মা আছে, চলোই না, সমস্যা হবে না। তিন্নি নির্ঝরের দিকে তাকায়। নির্ঝর চোখ দিয়ে বোনকে বোঝায় সমস্যা নেই। আকাশ হেসে বলে, মনে হচ্ছে নির্ঝর তোমার বড় ভাই। তিন্নি বড় না হলেও আমার ভাই, সবসময় আমার ভালোটাই বোঝে। কনফিডেন্স ভালো, কনফিডেন্সে নয়, এটাই সত্যি। আমি ওভাবে বলিনি। নির্ঝর সত্যি একজন আদর্শ মানুষ। তবে এখন আমরা আসি। ঠিক আছে, টাটা। টাটা নতুন মামি। নির্ঝর আর ছায়া ওদের বিদায় দিয়ে নিজেদের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে ছায়া পরনে গয়নাগুলো খুলছিল। এমন সময় নির্ঝর আসে রুমে। কি হয়েছে? কি হবে জান? আজ কি আকাশ ভাইয়া আম্মু আপুকে দেখবে? সেই রকম কিছু একটা। ও যান, এদিকে এসো। কোথায়? এসো। নির্ঝর ছায়াকে ওদের পাশের আরেকটা রুমে নিয়ে আসে চোখ বন্ধ করিয়ে। রুমে এনে নির্ঝর ছায়ার চোখ খুলে দেয়। পুরো রুমটায় লাল লাইটে ডেকোরেট করা, লাভ বেলুন আর সুগন্ধি মোমবাতির ঘ্রাণ। এইসব কখন হলো? ছায়ার কথা বলার সময় নির্ঝর ছায়ার আঁচল কান থেকে সরিয়ে সেখানে ঠোঁট রাখে। নির্ঝরের ঠোঁটের স্পর্শ পেয়ে ছায়া কেঁপে ওঠে। জান, তোমার ঘ্রাণ এত স্ট্রং কেন? নির্ঝর ছায়ার আঁচলটা সরিয়ে ফেলে। ছায়া নির্ঝরের হাত ধরে বসে। ছায়ার শরীরে নির্ঝরের স্পর্শ আসার সঙ্গে সঙ্গে কেঁপে ওঠে প্রতিবার। নির্ঝরেরও যেন ভীষণ পছন্দ। তার স্ত্রীর কাঁপাকাঁপি তার ভীষণ পছন্দ। নির্ঝর ছায়াকে কোলে তুলে বিছানায় নিয়ে আসে। চাদরটাও লাল। পুরো রুমটা লালময় হয়ে আছে। রোম্যান্টিক এই ভাইব দিচ্ছে। শীত বাড়ছে বাইরে। ছায়ার শরীর থেকে কাপড় খোলার সঙ্গে সঙ্গে শীতে ছায়ার শরীরে আরও কেঁপে ওঠে। নির্ঝর ছায়াকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয়, ছায়ার ঠোঁট জোড়া দখল করে। এত ভালোবাসায় আর মায়ায়
ছায়া চোখ বন্ধ করে নেয়। নির্ঝরের হাত ছায়ার শরীরে বিচরণ করতে ব্যস্ত। ভালোবাসার এই রাত্রে ছায়া আর নির্ঝর দুজনের সাক্ষী রেখে যাচ্ছে। রাত যখন গভীর, ছায়া নিজের উপরে শুয়ে থাকা নির্ঝরের দিকে তাকায়। রোজ নির্ঝর সজাগ থাকলেও আজ ছায়া কেন জানি সজাগ হয়ে যায়। তবে এই মুহূর্তে তার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। ছায়ার শরীরে নির্ঝরের একটা গেঞ্জি ছাড়া আর কিছুই নেই। ছায়া ধীরে নির্ঝরের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে আসে। ফ্রেশ হয়ে বিছানায় কম্বলের নিচে আসতেই নির্ঝর ছায়াকে জড়িয়ে ধরে। ছায়া পাশ ফিরে অবাক হয়ে তাকায়। ঘুমাননি? হুম। তুমি চলে গেলে ঘুমও চলে যায়। আজব, আজব না। নির্ঝর নিজের হাত ছায়ার গেঞ্জির নিচে দেয় আর পা দিয়ে ছায়ার পা জড়িয়ে ধরে। আরে কি করছেন? আমি তো কি ভালো করে জানেন আমার নিচে কিছু পরা নেই। ইচ্ছে করে এমন করে সব সময় ক্ষুধার্ত থাকে। ক্ষুধার্ত সিংহ কোথাকার, মনে মনে বলে ছায়া। জান, মনে মনে গালি দেওয়ার হলে এবার ঘুমাও, না হলে আবার শুরু হয়ে যাব আমি। ছায়া আর কিছু বলে না। চাইলেও এই পজিশন ঠিক হবে না। তবে নির্ঝরের হাত বড্ড বেহায়া। হাত বেহায়া কেন হবে? মানুষটাই তো বেহায়া। বেচারি ছায়া। মাঝরাত 2:30 বাজে। ছায়া যে পজিশনে শুয়ে আছে এতে ওর ঘুম আসছে না। এদিকে নির্ঝর কি নিরিবিলি, কোনো কথা নাই বার্তা নেই, ঘুমিয়ে আছে। ঘুমের মাঝে ছায়ার এমন কিছু জায়গায় হাত যাচ্ছে যাতে ছায়ার ঘুম হারাম হয়ে গেছে। ছায়া এবার অতি কৌশলে নির্ঝরের থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। উফ বাবা, জান যায় আমার। ছায়া সরে এসে শুয়ে পড়ে। কম্বল গায়ে জড়িয়ে চোখ জোড়া বন্ধ করে। ছায়া চোখ বন্ধ করেছে মাত্র কিছুক্ষণ হয়েছে। এর মাঝেই শক্ত বলিষ্ঠ ঠান্ডা হাত তার কোমল উন্মুক্ত পেটকে জড়িয়ে ধরে। ছায়া কেঁপে ওঠে। আমার থেকে এত পালাই পালাই কেন ম্যাডাম? ছায়া কেঁপে উঠেছে, কারণ নির্ঝর তার কানের কাছে মুখ নিয়ে কথা বলছে। ছায়া পাশ ফিরে তাকায়, তবে তার চোখ নির্ঝরের চোখে পড়তেই সেখানে রাগ লক্ষণ করে ছায়া। কি হয়েছে? দূরে এলে কেন? ওভাবে ঘুমাতে পারছিলাম না, তাই বলে দূরে চলে আসবে? আমি তো চলে যাইনি, তাই না? ছায়ার কথাটা বলার সঙ্গে সঙ্গে নির্ঝর ছায়ার মুখ চেপে ধরে, ওর ঠোঁট আঁকড়ে ধরে। ছায়া আর কথা বলার সুযোগ থাকে না। সে করছে, তবে নির্ঝর অ্যাগ্রেসিভ কিসের গতি বেড়ে চলেছে। কিছুক্ষণের মধ্যে ছায়া আর নিঃশ্বাস নিতে পারছে না। তখন ছায়াকে ছেড়ে দেয় নির্ঝর। ছায়ার ঘাড়ে মুখ গুজে। এক দফা আক্রমণ থেকে উঠতে না উঠতে আরেক দফা আক্রমণ। ছায়া বিছানার চাদর খামচে ধরে। তোমার আমার জীবনে আসাটা ছিল তোমার ইচ্ছা। এখন আমার থেকে তুমি কোথাও যেতে পারবে না। আমি না চাইলে তোমার যাওয়া নেই। আমার থেকে তোমার পরিত্রাণ নেই। ছায়া নিজের হাত দুটো নির্ঝরের 2 গালে রাখে। আমি চাই না পরিত্রাণ পেতে। দেব না। নির্ঝর একটানে ছায়ার পরনের গেঞ্জি খুলে ফেলে। ছায়া চোখ বন্ধ করে নেয়, কারণ সে জানে তার স্বামী আরেক দফা ভালোবাসার শিকার হবে সে। তবে এবার যেন নির্ঝর আরও বেশি অ্যাগ্রেসিভ। ছায়া বুঝতে পারে নির্ঝর হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছে, কারণ নির্ঝর এমন তখনই করে যখন নির্ঝর বাজে স্বপ্ন দেখে। খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। পজেসিভনেস কাজ করে নির্ঝরের ভেতর। আহ, এটা তোমার দোষ, আমার থেকে পালানোর শাস্তি। আমি পালাইনি, আমি জানি। উফ। সকাল 6টা। ওদের রুমে চলমান ঝড় এখন শান্ত। ছায়া বেঘোরে ঘুমাচ্ছে। তার আর কোনো খেয়াল নেই, কিচ্ছু খেয়াল নেই তার। সে তার মতো বেঘোরে ঘুমোচ্ছে। নির্ঝর আর ছায়াকে ডাকেনি। সে গিয়ে অজু করে নামাজ পড়ে নেয়। নামাজ পড়া শেষ করে ছায়ার দিকে তাকায়। ছায়ার লম্বা চুলগুলো এক রাতে 2 বার গোসল করার জন্য এখনো ভেজা। টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। নির্ঝর ছায়ার কপালে চুমু খায়। ছায়ার মুখের সব স্থানে চুমু খায়। ভালোবাসি জান, ভীষণ ভালোবাসি। নির্ঝর এরপর ছায়ার পাশে শুয়ে ছায়াকে জড়িয়ে নেয়। সকাল 8টা।
নির্ঝর সকাল এবং দুপুরের খাবার রেডি করে নেয়। এরপর সে অফিস চলে যায়। তিন্নি আর রাহিকেও আনতে হবে। ওদিকে রাতের বেলায় যখন তিন্নি আকাশের বাড়ি যায় তখন তিন্নি প্রথম আকাশের আম্মা মিসেস নীলিমা বেগমকে সালাম করে। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। তিন্নি, তাই তো? জি আন্টি। তোমার কথা এত শুনেছি। আমার কথা শুনেছেন? তেমন কিছু না। এসো, ভিতরে এসো। নীলিমা বেগম তিন্নিকে আর রাহিকে রুম দেখিয়ে দেয়। আকাশ এর মাঝে আসে না। যাও, ফ্রেশ হয়ে এসো, আমরা একসাথে খাবো। রাহিকে ফ্রেশ করিয়ে তিন্নিও ফ্রেশ হয়ে নেয়। এরপর সবাই নিচে বসে ডিনার করে। এটা বুঝি রাহি? হ্যাঁ। রাহি, কেমন আছো নানু? ভালো আছি। তুমি কেমন আছো নানু? আমি নানু না, আমাকে দাদু বলো। ঠিক আছে দাদু, কিন্তু আম্মু দাদু কাকে বলে? কেন, তোমার দাদু ছিল না? তিন্নি প্রশ্নটা শুনে অপ্রস্তুত হয়ে যায়। আকাশ বুঝতে পারে রাহি দাদু হলো বাবার মাকে বলে, আর আম্মুর মাকে নানু বলে। বাবার আম্মুকে নানু বলে? রাহির নাম মনটা খারাপ হয়ে যায়। তিন্নি দ্রুত রাহিকে জড়িয়ে বলে, আমরা খাওয়া শেষ সে উপরে যাই। তিন্নি উপরে চলে যায়। আকাশ তার মায়ের দিকে তাকায়। এসব বলার কী দরকার ছিল? মেয়েটার সামনে ওর বাবার কথা কেউ বলে না। দেখো বাবা, তোর বিয়ে আছে ঠিক আছে, কিন্তু তোর কোনো বাচ্চা তো নেই। এটাই তো ভালো মা, আমার কোনো বাচ্চা নেই। রাহি আমার সন্তান হবে। যা ভালো বুঝিস। তুমি আর এমন ব্যবহার করো না। খারাপ কোনো ব্যবহার আমি করিনি, আমি বুঝি মা। আকাশ উঠে আসে খাবার নিয়ে। নীলা বেগম আকাশের তিন্নির প্রতি এত দুর্বলতা দেখে একটু রাগ হয়। আকাশ দরজায় নক করে। আসবো? তিন্নি চোখের পানি মুছে ফেলে। আসুন। আকাশ ভেতরে আসে। কাঁদছো? না। আকাশ দেখে রাহি শুয়ে পড়েছে। আকাশ রাহির কপালে চুমু খায়। মেয়েটা ঘুমিয়েছে। আকাশ তিন্নির সামনে বসে। খাবার কেন এনেছেন? আমি খেয়েছি। আমি দেখেছি কতটা খেয়েছ। আকাশ চামচে খাবার তুলে তিন্নির মুখের সামনে ধরে। খাও। কিন্তু খাও। তিন্নি খেয়ে নেয়। মা একটু কর্কশ কথা বলে, এই জন্য আজ দেখা করিয়ে নিলাম। একটু মানিয়ে নিও, আমি জানি তুমি পারবে। তোমার হৃদয় অনেক নরম। আপনি সাথে থাকবেন তো? আকাশ তিন্নির হাত ধরে। তিন্নি মৃদু কেঁপে ওঠে। হাতটা ধরেছি, ছাড়ার জন্য নয়। তিন্নির চোখে পানি চিকচিক করে। আকাশ তিন্নির চোখের পাতায় চুমু খায়। এই চোখে আর অশ্রু আসতে দিতে চাই না আমি। নির্ঝর অফিসে যাওয়ার পর ছায়া চোখ খুলে তাকায়। পাশে একটা চিরকুট। যান, সব খাবার তৈরি করা আছে, তাড়াহুড়ো করো না, খেয়ে নিও। এরপর ওষুধ খেয়ে নিও। আর পারলে পড়তে বসো। কোনো কাজ করা লাগবে না, আন্টি এসে সব কাজ করে যাবে। ছায়া নির্ঝরের চিরকুট পেয়ে হাসে। খেয়াল রাখতে জানে মেজর সাহেব, ভীষণ খেয়াল রাখতে জানে। ছায়া ওঠে, খেয়ে নেয়, ওষুধ খায়। তারপর তিন্নিকে ফোন করে। তিন্নি জানায় নির্ঝরের সঙ্গে ওরা আসবে রাতে। তাই ছায়া আর কোনো কিছু বলে না। খাবার ফ্রিজে রেখে সে ওপরে চলে আসে। পড়তে বসে। পড়ালেখা অনেক বাকি। পড়ালেখা শেষ করতে করতে দুপুরে আবার গোসল করে ছায়া। এরপর নির্ঝরের অপেক্ষা করে। নির্ঝর আর আসতে পারবে না জানায়। তাই ছায়াকে খেয়ে নিতে বলে। ছায়া খেয়ে নেয়। এরপর রুমে এসে মাকে কল করে। মায়ের সঙ্গে, নুহার সঙ্গে, শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলে। এরপর বিকেলে আবার ঘুমিয়ে যায় ছায়া। কেটে গেছে প্রায় ৩ মাস। ছায়ার পরীক্ষা শেষ। পরীক্ষার পর ছায়ার ভার্সিটি ট্রান্সফার করে নির্ঝর। ওই পরীক্ষার ১৫ দিনে নির্ঝর রাজশাহী ছিল ৫ দিন। বাকিটা সময় ছায়ার কাছে কাটিয়েছে। আকাশের সঙ্গে তিন্নির বিয়ে ঠিক হয়েছে। নানা আয়োজনে চৌধুরী বাড়ি মেতে উঠেছে। বিয়েটা ঢাকায় হবে যেহেতু সবাই আয়োজনে ঢাকায় চলে এসেছে। আজ ওদের হলুদের সন্ধ্যা। চৌধুরী বাড়ির বাগানে সবটার আয়োজন করা হয়েছে। সবাই অনেক খুশি। ছায়া সুন্দর হলুদ পরি সেজে আছে। ছায়া লেহেঙ্গা আর লাল লিপস্টিক। ছায়া রুমে বসে সাজুগুজু করছিল। এর মাঝে নির্ঝর আসে।
সেও সুন্দর হলুদ রঙা একটা পাঞ্জাবি পরেছে, হাতে ঘড়ি। লোকটাকে এত সুন্দর কেন দেখায়? নির্ঝরের দিকে আয়নার ভেতর দিয়ে তাকিয়ে আছে ছায়া। নির্ঝর গিয়ে ছায়ার ঘাড়ে হাত রাখে। এত মায়াবী কেন তুমি ছায়া? আপনার আমাকে মায়াবী লাগার কারণ কি? আমার বউ, আমারই তো লাগবে। আপনার হয়েই মরতে চায়। নির্ঝর ছায়াকে জড়িয়ে নেয়। হুস, আমাদের নাতি নাতনিকে দেখতে হবে না? আপনার সঙ্গে 1000 বছর বাঁচতে চাই মেজর। 1000 বছর না হলেও শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার ম্যাডাম। চলুন যাই। হ্যাঁ চলো। বাগানে হলুদের স্টেজ সাজানো হয়েছে, খাবারের সব রকমের আয়োজন হয়েছে, মিউজিক চলছে, সবাই মজা করছে। ছায়া আর নির্ঝর দুজন হাত ধরে নিচে আসছে। অয়ন সবার ছবি তোলে, ওরা সবাই কাপল ফটো তোলে, সিঙ্গেল ফটো তোলে। মিসেস চৌধুরী নিজের পরিবার দেখে আজ ভীষণ খুশি। তার জীবনে কি সুন্দর একটা মুহূর্ত। ছেলে মেয়ে সবাই খুশি। তিনি আজ মেজর সিনহার কথা ভাবছেন। আজ যদি সে এখানে বেঁচে থাকতো অবশ্যই এদের দেখে ভীষণ খুশি হতেন। তবে মিসেস চৌধুরী মনে করেন মেজর সিনহা আছেন, তাদের সাথেই আছে অদৃশ্য শক্তি হিসেবে। তাদের প্রতিটা পদক্ষেপে তিনি সাথেই আছেন। মিসেস চৌধুরী তার স্বামীকে এত ভালোবাসতেন যে যখন তার বোন তাকে বিয়ে দিতে চাইলো আবার, তখন তিনি বলেছিলেন, আপু, সে জীবনে আমাকে এত ভালোবাসা দিয়েছে, আর কোনো ভালোবাসার প্রয়োজন নেই আমার। পুরো জীবনের ভালোবাসা সে আমাকে দিয়ে গেছে। আমার জীবনে আর কোনো পুরুষের প্রয়োজন নেই। তার সব ছেলে মেয়ে আজ প্রতিষ্ঠিত। এই 3 মাসে তিন্নিও তার ক্যাফে খুলেছে। কিছুদিন পর ওপেনিং। সবাইকে সুখে দেখে তার চোখে শান্তি। গান বাজনা ডান্স সব কিছুতে পরিপূর্ণ চারদিক। সবাই মজা করছে। বাচ্চারা মেতে আছে হলুদের গানে। তিন্নিকে নিয়ম অনুযায়ী মিসেস চৌধুরী প্রথম হলুদ লাগায়। এরপর সেই হলুদ আঁচলে বেঁধে নেয়। এরপর যে যার মতো হলুদ দেয়, ছবি তোলে। ছায়ার কেমন গলাটা শুকনো শুকনো ঠেকছে। বেশ কিছুদিন ধরেই শরীরটা ভালো নেই। ছায়া একটু পাশে এসে এক গ্লাস জুস নিয়ে খাবে, কিন্তু কেমন গন্ধ লাগছে। কিন্তু তার এই জুসটা প্রিয় ছিল। এটা হলো পাতিলেবুর জুস। ছায়া সেটা রেখে পাশে দেখলো মলটা জুস। ছায়া সেটা খায়। আশ্চর্য, এটা তো নির্ঝরের পছন্দ। তার পছন্দ ছিল না, তবে আজ তার এটা ভালো লাগছে, ওটা নয়। ছায়া গ্লাসটা রেখে পেছন ফিরবে এমন সময় তার পুরো পৃথিবী ঘুরে ওঠে। ছায়া মাথা 2 হাত দিয়ে চেপে ধরে। এরপর পুরো দুনিয়া অন্ধকার হয়ে যায় ছায়ার। চোখ খুলতেই নিজেকে রুমে আবিষ্কার করে ছায়া। সবাই তার রুমে। রাবিয়া বেগম ছায়ার কাছে আসে। ঠিক আছিস মা? হ্যাঁ। ছায়া উঠে বসে। রাবিয়া বেগম ছায়াকে খাটের সঙ্গে হেলান দিয়ে বসায়। কি হয়েছে মা? তুই অসুস্থ হয়ে পড়েছিলিস? কি হয়েছে? রাবেয়া বেগম, মিসেস চৌধুরী, তৌফিক হাসান সবাই ছায়ার কপালে চুমু দেয়। তবে কিছু বলে না। ছায়া অবাক। নোহা, অয়ন, তিন্নি মৃদু হেসে রুম থেকে বেরিয়ে যায়। ছায়া দেখে নির্ঝর বসে আছে তার সামনে। কি হয়েছে? কেউ কিছু বলছে না কেন? নির্ঝর ছায়ার কাছে এসে ছায়াকে জড়িয়ে ধরে। এত বড় খুশি দেওয়ার জন্য ধন্যবাদ জান। মানে? নির্ঝর ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে। কিছুক্ষণ পর ছায়া চোখে চোখ রেখে বলে, তুমি মা হবে ছায়া, আর আমি বাবা। ছায়া চোখে পানি চলে আসে। সত্যি? হ্যাঁ সত্যি জান। আমি ভীষণ খুশি। আজ আমাকে এত বড় একটা উপহার দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আপুর হলুদের সন্ধ্যা আজ আর দরকার নেই। একটু খেয়ে নাও, তারপর কাল তো বিয়ে। কিন্তু আমি কত কিছু ভেবেছিলাম। ছায়ার পাউট দেখে নির্ঝর নিজেকে সামলাতে পারে না। ছায়ার ঠোঁটে চুমু খায়। লাভ ইউ। কাল মজা করো, কিন্তু একটু সাবধানে। আপনি আছেন না? রাতে সবাই ঘুমিয়ে যায়। কাল অনেক কাজ। সকালবেলা সকলে একটু দ্রুত ঘুম থেকে ওঠে। পাল্লা থেকে লোক এসেছে। ছায়ার শাড়ি পরার কথা ছিল, কিন্তু তার শরীর ভালো নয়, এই জন্য নির্ঝর তাকে সকালে একটা
জামা এনে দিয়েছে বিয়েতে পরার জন্য। সেই জামাটা পরে নেয় ছায়া। আসলে বিয়েতে চৌধুরী বাড়ির মেয়েরা সাথে রাবেয়া বেগমও একই শাড়ি পরবে ভেবেছিল। তিন্নির বিয়ের শাড়ি পরবে আর ওরা এক শাড়ি। কিন্তু ছায়া একটু অসুস্থ, তাই ওকে আর শাড়ির রঙা একটা পারফেক্ট জামা এনে দেয় নির্ঝর। ছায়া অনেক খেয়াল রাখে নির্ঝর এইসব বিষয়ে। ছায়া রেডি হয়ে নেয়। পার্লারে ওরা সাজিয়ে দেয় ছায়াকে। বর এসেছে, বর এসেছে। গেটে গিয়ে ছায়া নোহা দাঁড়ায়, সাথে নির্ঝরের খালাতো বোন। ওরা তিন্নির ছোট। ওরা ছাড়া কারা দাঁড়াবে? যদিও আকাশ পকেট ভরে টাকা নিয়ে এসেছিল, তাও গেটে ওরা ভীষণ মজা করে সবাই। তবে আকাশের সঙ্গে ওরা একটা ডাক্তার ভাই এসেছিল, যে ছায়াকে দেখে এই বাড়ির মেয়ে ভেবেছে। ওরা মজা করে বরকে ভেতরে আনে। বরকে জায়গায় বসিয়ে ছায়া নোহা ভেতরে চলে আসে। বাড়ির নানা কাজ, নানা মজা। নির্ঝর আর অয়ন অত দম নেওয়ার সময় পাচ্ছে না। ছায়া শুধু গলা শুকিয়ে যায়। বুফে সিস্টেম করা হলেও মলটা জুসটা ছিল না বুফেতে। কালী নির্ঝর একটা ইনক্লুড করেছে যাতে ছায়া যখন চায় তখন জুসটা খেতে পারে। ছায়া গিয়ে কাউন্টার থেকে জুস নিয়ে নেয়। ছায়া জুস খাচ্ছে এমন সময় সেই ডাক্তার আসে ছায়ার কাছে। এক্সকিউজ মি। ছায়া খাবার রেখে বলে, জি। কি করছেন? খাচ্ছি। সরি, নামটা? ছায়া। শুধু ছায়া? ছায়া চৌধুরী। নির্ঝরের কি হন? নির্ঝরের বউ। ইয়ে মানে বউ? হ্যাঁ। আপনাকে দেখে তো বিবাহিত মনে হচ্ছে না। আরে হাতে দেখুন চুড়ি, আর নাকে দুল পরি না, কারণ আমার নাকে মানায় না, তাই আর পরি না। ও সরি ম্যাম। সরি কেন? না আসলে কিছু না। কিছু লাগলে বলবেন, আমি আসি। ছায়া সরে আসে। যা পেলি তো পেলি, এই পুরো বিয়ে বাড়িতে নির্ঝরের বউকেই পেলি? ডাক্তার, তুই সিঙ্গেলই মরবি। লোকটা সরে আসে। এই সব দূর থেকে নির্ঝর দেখছিল। তার বউ এই ইনোসেন্ট পনায় সে মুগ্ধ। ছায়া হয়তো বুঝেও না লোকটা কেন তার কাছে গেছিল। এমনিই থাকুক, সমস্যা নেই, বেশি চালাক হওয়ার প্রয়োজন নেই। বিয়েবাড়িতে নানান রীতিনীতি, সব নিয়ম কানুন মেনে তিন্নি আর আকাশের বিয়েটা হয়। সবাই মজা মস্তি করে কাটায় বিয়েটা। তিন্নি বিদায়ের সময় মিসেস চৌধুরী কেঁদেছিলেন। একটা বিয়ের মাধ্যমে দুটো পরিবারের সম্পর্ক গড়ে ওঠে। ঠিক তেমনভাবে অনেক আবেগ, অনেক ভালোবাসা, ভালো লাগা সব জড়িয়ে থাকে। বিদায়ের সময় মেয়েরা ভীষণ কান্না করে, এটাই স্বাভাবিক। চৌধুরীর বাড়িতে নীরবতা নেমে আসে। এটাই নিয়ম। বিয়ের কাজ অনুষ্ঠান কেটে যায়। নির্ঝর অয়ন সব মেহমানদের ভালো করে আপ্যায়ন করে। পরের দিন হলো রিসেপশন। রিসেপশনের জন্য চৌধুরী বাড়ি থেকে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ে। নির্ঝর ছায়া একটা গাড়িতে ছিল। আকাশের ঢাকার বাড়িটা ভীষণ সুন্দর। বাড়ির থার্ড ফ্লোরে সব আয়োজন করা হয়েছে। চৌধুরী বাড়ির সবাই পৌঁছে গেলে খাওয়া দাওয়া শেষ করে সবাই ফ্যামিলি ফটো তোলে, যেখানে দেখা যাচ্ছে আকাশের কোলে রাহি, ছায়ার কোমরে নির্ঝরের হাত, অয়ন আর নোহা এক জায়গায়, মিসেস চৌধুরী আর আকাশের মা এক জায়গায়, তিন্নি আকাশের পাশে দাঁড়িয়ে, তৌফিক হাসান আর রাবেয়া বেগমও আছেন। পুরো পরিবারের একটা অসম্ভব সুন্দর ছবি। 3 বছর পর সেই ছবিটা প্রিন্ট করে বড় করে টাঙানো হয়েছে চৌধুরী বাড়ির লিভিং রুমে। ছায়ার 2 বছরের মেয়েটা নির্ঝরনা ছবির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। নোহা নির্ঝরনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তার 8 মাসের বেবি বাম্পে হাত দিয়ে ধরে হেঁটে আসে। কি ব্যাপার নির্ঝরনা, মাম্মা তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো? বড় আম্মু দেখো না ছবিটা কেমন ফাঁকা ফাঁকা। নোহা নির্ঝরনার হাত ধরে ওকে নিয়ে সোফায় বসায়। এখানে কি মিসিং আছে মাম্মা? ও মা, জানো না, আমি আর এই তোমার পেটে যে বাবুটা আছে সেই বাবুটা। নোহা শব্দ করে হেসে দেয়। ও মা তাই? আমার নির্ঝরনা দেখি ভীষণ ভালো বুঝে। বুঝবো না? আমি তো বড় হয়েছি বলো। হ্যাঁ বড়
তোমাকে আমিও হওয়াচ্ছি, দাঁড়াও। কত বড় সাহস! আমি খাবার নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছি, আর সে খাবারের ভয়ে এখানে এসে লুকিয়ে আছে। পেছন থেকে ছায়ার কণ্ঠ শুনে নির্ঝরণা নোহাকে জড়িয়ে ধরে। আম্মু চলে এসেছে, আম্মু চলে এসেছে। নির্ঝরণা, খেতে হয় মা, ওকে ছাড়ো, আমি আচ্ছা মতো পেটাবো ওকে। আম্মু পচা, বাবা তোমাকে বকে দেবে নির্ঝরণাকে মারলে। বাবা দুলালি, বাপ মেয়ে দুটোকেই পেটাবো আমি। আহা, এমন করে না, বাপ মেয়ে দুটোকে পেটালে লস তো তোমারই। এর মাঝে নির্ঝরের আগমন। নির্ঝরণাকে আর পায়কে, সে দৌড়ে বাবার কোলে উঠেছে। দেখেছো পাপা, আম্মু খালি বকে, আম্মুকে বকে দেবো। ছায়া কোমরে হাত দিয়ে দুই বাপ মেয়ের খেলা দেখছে। নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে একটু হাসে। জান, এত সহজে নাকি বাচ্চা পালা? দাও, আমি খাইয়ে দিচ্ছি। নির্ঝর ছায়ার থেকে বাটিটা নিয়ে খাবারটা নির্ঝরণাকে খাইয়ে দেয়। নির্ঝরণা লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নেয়। বাবার এত কাছে যে মায়ের কোনো কথাই শোনে না। আপনার মেয়ে আপনার মতোই বদ। যাই হোক, খেলেই হয়েছে, আমার এত হিসেব নাই। ছায়া নোহার কাছে গিয়ে বসে। ছায়ার পেটে যখন নির্ঝরণা, তখন নির্ঝর ঠিক করলো ছায়াকে নিয়ে ঢাকায় শিফট হবে। সেখানে সবাই থাকে, একা একা অসুস্থ ছায়াকে রাখা ঠিক হবে না। সেই বছর আকাশ আর নির্ঝর দুজনেই ট্রান্সফার নেয়। দুজনেই বাড়ি ঢাকায়, তাই দুজনেই চলে আসে ঢাকায়। ওদের পরিবার এখন ভালো আছে, অনেক ভালো আছে। মিসেস চৌধুরী এর কোলে পুতিন আসতেই তিনি আরও খুশি। নাতনি, পুতিন সব নিয়ে তার দিন ভালোই কাটছে। এইরকম একটা সুন্দর সকাল দেখার জন্যই মারা তাদের সবটা জীবন বিসর্জন দেয়। একজন মহিলার স্বামী মারা গেলে সে তার সন্তানদের নিয়েই বেঁচে থাকে। খুব কম মেয়ে আছে যে দ্বিতীয় বিয়ে করে, কিন্তু খুব কম পুরুষ আছে যে কিনা স্ত্রী চলে গেলেও দ্বিতীয় বিয়ে করে না। আজ রাতে ছায়ার গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাওয়ার উপলক্ষে নির্ঝর পুরো পরিবারকে এক জায়গায় এনেছে। ছায়ার সময় লাগলো এই 4 বছর। এখন তার চাকরি করার ইচ্ছা। এটা অবশ্য ছায়ার অনেক আগের শখ ছিল বটে। হুট করে তার মাঝে নির্ঝর তার জীবনে চলে এলো। তারপর কত গল্প, কত কিছু। এখনও সব কিছু ভাবলে যেন স্বপ্ন বলে মনে হয় ছায়ার কাছে। নির্ঝরের তার জীবনে আসা, তার জীবনের সঙ্গে মিশে যাওয়া, সকল বিপদ থেকে তাকে রক্ষা করা। এখনও নির্ঝর সেটা করে আসছে। এখন ছায়া চাকরি করতে চায়, তাই নির্ঝর দ্বিতীয় বেবির জন্য কোনো প্ল্যান করছে না। চাকরি হওয়ার পর দেখা যাবে। নির্ঝর পুরোপুরি সাপোর্ট করে ছায়াকে। এদিকে তিন্নি নিজের ক্যাফে ওপেন হয়েছে। আকাশও তার ভালোবাসাকে ভীষণভাবে আগলে রেখেছে। কথায় আছে, একটা নতুন সূর্য ওঠে অন্ধকার রাতের পর। তিন্নির জীবনে অন্ধকার আসলেও এসেছে এখন নতুন সূর্য। যদিও আদনান তার মা হওয়ার ক্ষমতা কেড়ে নিয়েছে, তাও এখন আকাশের আর কোনো চাওয়া পাওয়া নেই, কারণ তাদের রাহি আছে। ওদের সংসারে সুখ শান্তি সবই আছে। নোহা গ্র্যাজুয়েশন হয়েছে আগেই, তবে নোহা চায়নি কোনো জব করতে, তাই অয়নও কোনো ফোর্স করেনি, কারণ তার কাছে সবথেকে প্রিয় মানুষ হলো নোহা। সে চায় না তার অনিচ্ছায় কিছু হোক, তাই নোহা হাউসওয়াইফ হয়ে ভালো আছে। অয়ন এখন জেলার ইউএনও, তাই নোহার কোনো সমস্যা নেই। চৌধুরী পরিবার অন্ধকারের পর সূর্য দেখেছে। লিভিং রুমে বসে সবাই গল্প করছে রাতে খাবার খেয়ে। সবার মাঝে নির্ঝরণা আর রাহি শুধু খেলা করছে। আকাশ ছায়াকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, ছায়া, তা পড়ালেখা কী অবস্থা? ভালো ভাইয়া, কিছুদিন পর আমার ব্যাংক জবের পরীক্ষা, দোয়া করবেন, তুমি পারবে, সেই বিশ্বাস আমার আছে। ছায়া নির্ঝরের দিকে দেখে। নির্ঝর ছায়াকে কেউ ভালো বললে ভীষণ খুশি হয়। ছায়া ভাবে, দুনিয়ায় কয়জন হাজব্যান্ড এমন আছে যে তার বউয়ের প্রশংসা শুনলে খুশি হয়? কয়জন এমন আছে যে বউকে চাকরি করতে এনকারেজ করে? নির্ঝরের যা আছে তাতে নির্ঝরণা নাতিপুতি বসে খেতে পারবে। তারপরও নির্ঝর কখনো ছায়াকে বাধা দেয়নি, শুধুমাত্র এটা ভেবে তার স্ত্রী সেলফ ডিপেন্ডেন্ট হতে চায়।
ছায়া ভাবে কতজন কত কথা বলে। আসলে বাংলাদেশের অধিকাংশ স্বামীরা চায় না স্ত্রী কোনো চাকরি করুক, এতে নাকি বউরা খারাপ হয়ে যায়, এমনটাই মনে করে অনেকে। সেখানে নির্ঝর কতটা আলাদা। ছায়া মৃদু হাসে। তার কপালটা একটা সোনার কপাল। কেটেছে আরো 6 মাস। ছায়ার চাকরিতে জয়েনিং হয়েছে 1 মাস আগে। আজ নির্ঝর ছায়াকে নিয়ে ঘুরতে যাবে। নির্ঝর না দাদির কাছে। নির্ঝর একটু একান্ত সময় কাটাতে চায় ছায়ার সঙ্গে। তাই ছায়ার ব্যাংকের সামনে এসেছে নির্ঝর। নির্ঝর ছায়াকে ফোন দিতেই ছায়া নিচে নেমে আসে। ছায়ার সামনে এগিয়ে আসবে, তার মাঝেই ছায়ার একজন কলিগ ছায়ার সামনে এগিয়ে আসে। হেই ছায়া! ছায়া দাঁড়িয়ে যায়। নির্ঝর সেটা দেখে গাড়ি থেকে বের হয়, তবে ছায়ার কাছে আসে না। সে দেখতে চায় ছায়াকে লোকটা কি বলে। কোথায় যাও? বাইরে যাব ঘুরতে। আমাকে নিয়ে চলো। সরি, বয়ফ্রেন্ড আছে নাকি? না। তাহলে চলো। বয়ফ্রেন্ড নেই, কিন্তু হাজব্যান্ড আছে। মানে? মানে হলো ওই যে কালো শার্ট পরা, চোখে সানগ্লাস দেওয়া, দেখতে একবারে কোরিয়ান ড্রামার হিরোর মতো। ওটা আমার বর, মেজর নির্ঝর। আমি তার একমাত্র বউ ছায়া। আর আমাদের একমাত্র মেয়ে নির্ঝরনা। ছেলেটা একটু ঘাবড়ে যায়। ইয়ে মানে আমি কিছু মনে করিনি, আপনি আসতে পারেন। ছায়া গিয়ে নির্ঝরের হাত জড়িয়ে ধরে। নির্ঝর মুগ্ধ। মেয়েটা এত কিউট কেন? মন চায় এখনই খেয়ে ফেলি। কি দেখছেন? কিউট পরীকে। মেজর, বুঝেন না? কিউট পরী হলো নির্ঝরনা, আর আমি হলাম রানী। হ্যাঁ হ্যাঁ, আমার রানী। সেই দিন ওরা ঘুরে অনেক মজা করে। সন্ধ্যাবেলায় লেকের পাড়ে বসে আছে দুইজন। নির্ঝরের কাঁধে ছায়ার মাথা, হাতে ছায়ার হাত। নির্ঝর ছায়ার হাতে চুমু খায়। ছায়া হাসে। তুমি আমার জীবনের আলো ছায়া, আমার কাব্য তুমি প্রয়াসী। ধন্য আমি আপনার কাব্যের একমাত্র প্রয়াসী হতে পেরে। সমাপ্ত।